আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শারমিন আক্তার, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে তোমাদের সাথে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে। তাহলে দ্বিতীয় অধ্যায়ের নাম কি? উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাহলে বিগত ক্লাসগুলোতে আমি এই অধ্যায় থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনার বিষয় কি। তাহলে আজকে আমরা জানব হচ্ছে পার্ট 9, শ্রমের যোগানের ধারণা বা কনসেপ্ট অফ সাপ্লাই অফ লেবার। তাহলে চলো আমরা জেনে নিই। কাজ সম্পন্নের সময় যত পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয় তার যোগানকে সাধারণ ভাষায় শ্রমের যোগান বলে। তার মানে কি, একটা কাজ সম্পূর্ণ করতে আমার যতজন শ্রমিক লাগবে, যেমন ধরেন আপনি হচ্ছেন একটা ঘর তৈরি করতে যাচ্ছেন। এখন এই ঘরটা তৈরি করতে আপনার হচ্ছে 20 জন শ্রমিক লাগবে। এখন সেই শ্রমিকটার যদি যোগান দেয়া যায়, ওই যোগান মানে কি, এখন হচ্ছে 20 জন শ্রমিকই কি আসলো। দেখেন না আপনাদের মিস্ত্রির আন্ডারে, রাজমিস্ত্রির আন্ডারে আর অনেকজন কাজ করে হেল্পার হিসেবে, তো ওনারা কি নিয়ে আসে এরকম। তাহলে আমাকে ওই ধরেন যোগান দিতে পারলো 20 জন শ্রমিকেরই। তার মানে সাধারণ ভাষায় এটাকে কি বলে? শ্রমের যোগান বলা হয়। তবে জনসংখ্যার পরিমাণ ছাড়াও শ্রম দক্ষতার ভিত্তিতে শ্রমের যোগান বাড়ানো কি সম্ভব। পৃথিবীর সব দেশের জনসংখ্যার পরিমাণ কি একরকম নয়। সব দেশের জনসংখ্যা কি একরকম? সব দেশও তো একরকম নয়। অনেক দেশ ছোট, অনেক দেশ কি বড়। তাহলে জনসংখ্যা যেরকম সমান নয়, তেমনি কি জনসংখ্যার সমপরিমাণ কি কর্মঠ নয়। দেখা যায় আমাদের দেশের মানুষের কর্মক্ষমতা বা তাদের শক্তি বা তারা যতটুকু টাইম কাজ করতে পারে, দেখা যাচ্ছে যে কম্পেয়ার করলে অন্য দেশের মানুষ কি তার চেয়ে বেশিও করতে পারে হয়তো, বা আবার কি তার চেয়ে কমও করতে পারে। তাহলে সেটা কেন এরকম হচ্ছে? আমাদের দেশের মানুষ করতে পারতেছে বেশি, বা আমার দেশের মানুষ কম করতে পারতেছে, অন্য দেশের মানুষ বেশি পারতেছে কেন? এটা কিন্তু আপনার আমাদের খাদ্য অভ্যাস, আবহাওয়া, পরিবেশ এই সব কিছুর উপরে কি ডিপেন্ড করে। মানুষের কর্মক্ষমতাটাও কি তার উপরেই ডিপেন্ড করে। তবে যে দেশের জনসংখ্যার পরিমাণ বেশি সে দেশের শ্রমের যোগানও বেশি। ঠিক আছে, শ্রমের যোগান বেশি, জনসংখ্যা বেশি, দ্যাটস ওয়াই শ্রমিকও বেশি। এর মানে এই নয় যে দেশের জনসংখ্যার পরিমাণ কম হলে দেশের শ্রমের যোগান কম হবে। দেখেন নিচে সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে কি। প্রথমে হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন। তাহলে শ্রমের যোগানের প্রধান এবং অন্যতম উৎস হলো জনসংখ্যা। আচ্ছা, জনসংখ্যা না হলে শ্রমের যোগানটা হবে কিভাবে? শ্রম মানে কি? শ্রমিকের থেকেই কিন্তু আসবে শ্রম। তাহলে শ্রমিক থেকে যদি শ্রম আসে, তাহলে শ্রমিক আসবে কোথা থেকে? শ্রমিক আসবে জনসংখ্যা থেকে, তাই না? সাধারণ দৃষ্টিকোণ থেকে যে দেশের জনসংখ্যা যত বেশি সে দেশের শ্রমের যোগানও কি তত বেশি। এটা কোন দৃষ্টিকোণ থেকে? আবারও বলতেছি, এটা হচ্ছে সাধারণ দৃষ্টিকোণ থেকে। উল্লেখ্য যে শ্রমের যোগান বলতে একটি দেশের মোট জনসংখ্যাকে বোঝায় না। দেখেন এখন দেশে অনেক জনসংখ্যা আছে, তারা কাজ করে না, সবাই বসে থাকে, তাহলে এটা কি শ্রমের যোগান হবে? এক্ষেত্রে মোট জনসংখ্যা থেকে শিশু, বৃদ্ধ এবং কর্মহীন জনগণকে বাদ দিয়ে, এই যে আমি মাত্র যে কথাটা বললাম, অনেক মানুষ আছে কিন্তু তারা কাজ করে না। তাহলে যারা কাজ না করে তারাই তো কি কর্মহীন মানুষ। তাহলে শিশুরাও কাজ করে না, তাহলে শিশু, বৃদ্ধ, কর্মহীন জনগণকে কি বাদ দিয়ে সাধারণত শ্রমের যোগান নির্ণয় করা যায়। তাহলে কি শিশু তারা কাজ করে না, বৃদ্ধ যারা তারাও কাজ করতেছে না, আর কর্মহীন মানে আমার ধরেন আমি যদি একটা সহজভাবে উদাহরণ দিই, আমার গ্রামে 500 লোক আছে, তার মধ্যে হচ্ছে 100 শিশু, 150 হচ্ছে আপনার বৃদ্ধ, আর কাজ করে না ধরেন হচ্ছে আরও 50, তাহলে সর্বমোট গেল কত? 300। তাহলে বাদ দেওয়ার পর যেই 200 জন থাকতেছে, তাই হবে কি আমার দেশে শ্রমের যোগানটা আমি নির্ধারণ করতে পারবো। তবে বাংলাদেশে বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে এদেশে কি শ্রমের যোগানও অনেক বেশি, যা বিশ্বে অনেকেই মনে করেন। তারপরে দেখেন আছে কি শ্রমের দক্ষতা, এফিসিয়েন্সি অফ লেবার। তাহলে শ্রমের দক্ষতাও কি শ্রমের যোগানের আরেকটি অন্যতম উৎস। কিভাবে দেখেন সেটা, একটি দেশের জনসংখ্যা কম হওয়ার ফলেও কি শ্রম দক্ষতার কারণে উক্ত দেশের শ্রমের যোগান বেশি হতে পারে। তাহলে কি
কর্মদক্ষতার ফলে, শ্রম দক্ষতার ফলে আমাদের দেশে 5 জন শ্রমিক যা কাজ করতে পারে, ধরেন মালয়েশিয়াতে 1 জন শ্রমিকই তা করতে পারে। তাহলে সেক্ষেত্রে কি শ্রমের যোগান বেশি হচ্ছে না? আমি যে ঘরটা একটু আগে তৈরি করতে নিয়েছিলাম 20 জন শ্রমিক লাগবে, তাহলে ওই দেশে ওই ঘরটাই তৈরি করতে 4 জন শ্রমিক করতে পারবে। কথাটা কি আমি বুঝাইতে পারছি? যেমন দেখেন, একটি দেশের কর্মক্ষমতা সম্পন্ন জনগণের সংখ্যা 2 কোটি এবং কর্মদক্ষতা এবং কি লিখছে, এবং তাদের কর্মদক্ষতা সাধারণ মানের, কিন্তু আরেকটি দেশের মোট জনসংখ্যার মধ্যে অর্ধেক কর্মক্ষম হলেও তাদের কর্মদক্ষতা দ্বিগুণ হতে পারে। কথা বুঝতে পারছেন? কর্মদক্ষতা দ্বিগুণ হতে পারে। তাহলে আমরা উপরের আলোচনা থেকে কি বুঝলাম? শ্রমের যোগানের উপর কি একটি দেশের অর্থনৈতিক অবস্থা অনেকাংশেই নির্ভর করে, তাই না? দেশের শ্রমিকেরা কাজ করে, তা থেকেই তো অর্থের যোগানটা আসে। তো আমাদের দেশের অর্থনীতি চাকাও কি সচল হয়। আর শ্রমের যোগান নির্ভর করে জনসংখ্যা ও শ্রম দক্ষতার উপর। জনসংখ্যা বেশি হলেও শ্রমের যোগান বেশি, আবার কি শ্রম দক্ষতা। তাহলে একটা দেশের জনসংখ্যা কম, কিন্তু তাদের যে কর্মী আছে, তাদের যে শ্রমিক আছে, তাদের কি কর্মদক্ষতা আমার দেশের মানুষের চেয়ে দ্বিগুণ। দ্যাটস ওয়াই তাদের কি শ্রমের যোগানটাও বেশি। এবার দেখেন শ্রম দক্ষতার ধারণা, মানে আমরা এখানে হচ্ছে একটা ডেফিনেশন পড়ব। দেখেন, অর্থনীতিতে শ্রম বলতে কি বোঝায়? মানুষের ওইসব শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায়। এটা কিন্তু আমরা আগেও পড়ছি। শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায় যার দ্বারা কি অর্থ উপার্জন করা যায়। আমরা সাধারণ অর্থে, আমি আপনাদের বলেছিলাম, যদি আমি সাধারণ অর্থে শ্রম বলি তাহলে হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যেটা আছে সেটাই হচ্ছে সাধারণ অর্থে শ্রম। কিন্তু অর্থনীতি কিন্তু এই যে মানুষের শারীরিক ও মানসিক যে পরিশ্রম তাকে কিন্তু শ্রম বলতেছে না। কেন বলতেছে না? দেখেন, অর্থনীতিতে বলতেছে শ্রম বলতে বোঝায় যার পিছনে কি অর্থ উপার্জন করা উদ্দেশ্য থাকে, যেই শ্রমের মাধ্যমে আমরা কি করতে পারবো? অর্থ উপার্জন করতে পারবো। যেই শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টা করে আমি অর্থ উপার্জন করব, সেটাই হচ্ছে কি শ্রম। এটা বলা হচ্ছে অর্থনীতি। আর অ্যাজ ইউজুয়াল আমরা সব মানুষ, সাধারণ মানুষ বলি হচ্ছে আমরা যে শারীরিক বা মানসিক পরিশ্রম করতেছি সেটাকে কি আমরা শ্রম বলি। তাহলে দেখেন, এখানে একটা ডেফিনেশন আছে, হ্যালর্ড অ্যান্ড কন্টস। তাহলে কন্টস কি ডেফিনেশনটা বলেছে সেটা দেখেন। ইফিসিয়েন্সি ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য এন্ডস উইথ দ্য লাস্ট অ্যামাউন্ট অফ রিসোর্সেস। অর্থাৎ সর্বনিম্ন সম্পদ দিয়ে প্রকৃত লক্ষ্য অর্জনই হলো কি দক্ষতা। সর্বনিম্ন সম্পদ দিয়ে প্রকৃত লক্ষ্য অর্জন করাই হচ্ছে কি দক্ষতা। তাহলে কিভাবে সেটা দক্ষতা? দেখেন, সর্বনিম্ন সম্পদ দিব, কিন্তু আমি কি করব? প্রকৃত যে লক্ষ্যটা আছে সেটা আমি অর্জন করে নেব। তার মানে কি দক্ষতা। আর আমি দক্ষতা বেশি বলেই তো আমি কি, আমি কম কম মানুষ দিয়ে দেখেন আমি বেশি কাজ করে ফেলতে পারতেছি। এটা কি একটা দক্ষতা হচ্ছে না? আর একটা দেশের জনসংখ্যা কি সম্পদ না? যখন সেই মানুষগুলো কি হয়, কর্মক্ষম হয়, মানে কর্মহীন মানুষ কিন্তু একটা দেশের জনসংখ্যা মানে সম্পদ হয় না। কর্মহীন মানুষ কি একটা দেশের অভিশাপ বলে। আর যারা কি কর্ম করে তারা হচ্ছে আপনার একটা দেশের সম্পদ বলে বিবেচিত হয়। তাহলে দেখেন, সুতরাং শ্রম দক্ষতা হলো শ্রমিকের একটি বিশেষ গুণ বা যোগ্যতা। এর মাধ্যমে কি শ্রমিক আগের চেয়ে বর্তমানে বেশি পরিমাণে উৎপাদন করতে সক্ষম হয়। তারপরে আছে হচ্ছে শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। তাহলে আমি এই যে শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো যেগুলো আছে, আমি এটার নামগুলো জাস্ট বলে দিতেছি, আপনারা হচ্ছে এগুলো একটু বাসায় ডিটেলসে পড়ে নেবেন। দেখেন, শ্রম দক্ষতা মানে একটা শ্রমিককে আমরা কখন বলবো যে উনি দক্ষ শ্রমিক? তার ব্যক্তিগত কিছু গুণ থাকতে পারে, যেমন কি সবার কি একরকম না, জন্মগতভাবে প্রত্যেক মানুষের মধ্যে কিছু গুণ থাকে। যেমন কি দেখেন, অনেকে কি জন্মগতভাবে সুঠাম দেহের অধিকারী হয়, কর্মঠ হয়, এগুলা কি মানুষের ব্যক্তিগত গুণ। আবার দেখেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেও কিন্তু কর্মীরা কি হতে পারে, দক্ষ হতে পারে। জলবায়ু, আমি কিন্তু ক্লাসের প্রথমেই বলেছিলাম যে জলবায়ুর উপরেও কি অনেকটা নির্ভর করে। জলবায়ু অনুকূলে থাকলে স্বাভাবিকভাবেই কি কাজের দক্ষতা বাড়ে। কাজের পরিবেশের উপরও মানে সেটা কি ডিপেন্ড করে। এখন একটা কর্মী কাজ করতেছে, কিন্তু তাকে হচ্ছে এখানে অনেক শব্দ হচ্ছে, তাহলে কি বারবার তার অ্যাটেনশনটা নষ্ট হচ্ছে। ধরেন আমি আপনাদের কলেজে একটা ক্লাস নিতেছি, কিন্তু পাশে থেকে বারবার শব্দ হচ্ছে, তাতে কি আমার কি অ্যাটেনশনটা নষ্ট হচ্ছে না? আমি কি দক্ষতার সাথে ক্লাসটা নিতে পারতেছি?
আমি দক্ষতার সাথে ক্লাসটা নিতে পারতেছি না, আমি ভালো ভালো এক্সাম্পলগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে। কাজের শর্তের উপরও কি শ্রমিকের দক্ষতা নির্ভর করে, যেমন কি শ্রমিকের মজুরি, চাকরির স্থায়িত্ব, পদোন্নতি, চিকিৎসা সুবিধা, নিরাপত্তা সুবিধা, এসব বিষয়ে কি শ্রমিকের কাজের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেয় না? যেমন আমাকে যদি বলা হয় যে আপনি এই কাজটা করলে আপনাকে হচ্ছে সামনের মাসে প্রমোশন হবে ভালো করলে, এটা কি যখন একটা কর্মীকে মোটিভেট করা হয় বা তার মজুরি বাড়ানো হবে এরকম টাইপ কিছু একটা হয়, তখন কি করে এই যে শর্তগুলো আছে এগুলোর উপর ডিপেন্ড করেও কি তার দক্ষতাটা বৃদ্ধি পায়। কাজের নিশ্চয়তা দিলেও কি কর্মীরা অনেক আগ্রহী হয় এবং কি ভালো মতো কাজটা করে। পারিশ্রমিকটা যদি সঠিক পায় সেক্ষেত্রে তাদের দক্ষতা বাড়ে। নিরাপত্তামূলক ব্যবস্থা হলো যাতে তারা সুন্দর মতো নিরাপত্তার সাথে কাজ করতে পারে। কাজের সময় বলতে কি কাজের ফাঁকে একটু বিশ্রাম দেওয়া বা অনেক লম্বা সময় দীর্ঘ সময় যদি তারা একসাথে কাজ করে তখন কি দক্ষতা কমে যায়। কিন্তু কাজের মাঝখানে যদি একটু বিরতি দেওয়া হয়, তাদেরকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কি তাদের কাজের দক্ষতাটা বাড়ে। শ্রমের দক্ষতার উপর নির্ভর করে প্রভাব বিস্তারকারী একটা উপাদান হচ্ছে প্রযুক্তি। উন্নত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কি শ্রমের দক্ষতা বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায় দেখেন, আগে ধরেন আমি ফটোকপি করি, ঠিক আছে, আমি একটা কর্মী, আমি শ্রম দিচ্ছি, কী করবো, আমি ফটোকপি করবো। তো আগে হচ্ছে একটা পেজ দিতাম, হয়তো এটা বের করে আবার কি আরেকটা পেজ দিতাম, তারপর ফটোকপিটা হইতো। কিন্তু এখন যখন ডিজিটাল ফটোকপি মেশিনটা এনে দিল তখন আমি একসাথে দিতেছি, আমার কি 2 পেজ একসাথে ফটোকপি করে বের হচ্ছে। তাহলে আমি যদি আগে দিনে 100টা করতে পারতাম, এখন কি আমি 100টার জায়গায় কি আমি 200টা পেজ ফটোকপি করতেছি। আমি 10 মিনিট আগে 100টা পেজ ফটোকপি করতাম, এখন আমি 10 মিনিটে কি 200টা পেজ ফটোকপি করতেছি। এক্ষেত্রে কি আমার শ্রমের দক্ষতাটা কি বৃদ্ধি পেল না? সেক্ষেত্রে কার প্রভাবের কারণে বৃদ্ধি পেল? সেটা কিন্তু প্রযুক্তির কারণেই কি বৃদ্ধি পেল। তাহলে বাড়ি কাজ আপনারা লিখবেন হচ্ছে শ্রমের যোগান বলতে কি বোঝায়, আর হচ্ছে শ্রমের যোগানের জনসংখ্যা এবং শ্রমের দক্ষতা, এই দুইটা দিক একটু হাইলাইট করে লিখবেন সুন্দর করে। তারপর হচ্ছে শ্রমের দক্ষতার একটা সংজ্ঞা লিখবেন, আর শ্রমের যোগানের সংজ্ঞা লিখবেন। আর হচ্ছে এখান থেকে কি লিখবেন, এটাকে এই পুরো প্রশ্নটাকে আপনাকে পয়েন্ট করে লেখার দরকার নেই, আপনি এই সবগুলো পয়েন্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা প্রশ্নটা লিখবেন যে শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা। তাহলে আপনি এখানে সব কিছু একসাথে এক লাইনে লিখে দিবেন যে ব্যক্তিগত গুণ আছে, শিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মী কী হতে পারে, দক্ষ হতে পারে, তাছাড়া জলবায়ুও তার উপর প্রভাব ফেলে, এরকম করে একটা অনুচ্ছেদের মতো করে লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন অথবা কলেজে সেটা জমা দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।